4 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 22, প্রশ্ন 4.4। কেবল অতি সামান্য একটা কারণে মুশকিল বাঁধল। লেখকের বলা অতি সামান্য কারণ কি? মুশকিলটি উল্লেখ করো। মুশকিলটি কি আদৌ অতি সামান্য ছিল? যুক্তিসহ ব্যাখ্যা করো। উত্তর, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে লেখা কর্তার ভূত রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর একই সঙ্গে সামাজিক স্মৃতিশাস্ত্রের জীবনহীন আচার আচরণের সঙ্গে শাসক শ্রেণীর কর্তৃত্বের ধারা বজায় রাখার চিরন্তন প্রবণতাকে পরিহাসসিক্ত কবি মানসিকতায় তুলে ধরেছেন। রবীন্দ্র মননে চিরকালই চলমানতা এবং কালের সহগামিতার বোধ স্থান পেয়েছে। তিনি মনে প্রাণে উপনিষদের চরৈবেতি মন্ত্রের প্রভাবে নিজের দেহ মন সত্তাকে সজাগ রেখেছিলেন। কর্তার ভূত রচনাটিও তার ব্যতিক্রম নয়। উল্লেখিত উদ্ধৃতিটিতে অতি সামান্য কারণ বলতে যে কথা বোঝানো হয়েছে তা হল ভূতগ্রস্ত দেশ ব্যতীত পৃথিবীর অন্যান্য দেশগুলোর ভূতে না পাওয়া পরিস্থিতি। সেখানকার মানুষের যুক্তিবাদী মন নির্বিচারে সবার সব কথা মেনে নেয় না, বরং তারা ভয়ঙ্কর সজাগ থেকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেদের সচল রেখে সামনে এগিয়ে চলে। ভূতের খপ্পরে পড়ে গতানুগতিকতাকে মেনে নেয় না। কর্তার ভূত রচনার মধ্যে উল্লিখিত মুশকিলটি হল পৃথিবীর অন্যান্য দেশের মানুষের যুক্তিবাদী সংস্কারী মন। তাদের জীবনবোধ কালের গতিতে সচল, স্থবির নয়। পৃথিবীর অন্য সব দেশগুলোতে ভূত শাসনতন্ত্র কায়েম নয় বলেই নতুন যৌক্তিকতার আলোর স্রোতে নিজেদের মিশিয়ে দেয়। ফলে অন্য সব দেশ যত ঘানি ঘোরে তার থেকে বেরোনোর তেলে ভবিষ্যতের রথচক্র সচল থাকে। তারা অহেতুক বুকের রক্ত পিষে ভূতের খপ্পরে সেই তেল ঢালে না। মানুষের মন সেখানে অদৃষ্টের খোঁটায় বাধা নয়। তারা জুড়িয়ে যায়নি, তা আর যায়নি বলেই বিচারবোধে সবকিছু গ্রহণ করে এবং সময়ের গতিপথে নিজেদের গতিসত্তাকে গতিমান রাখে। আর এটাই হলো মুশকিল। মুশকিলটি আদৌ অতি সামান্য নয়, বরং অতি বৃহৎ। রবীন্দ্র মানসিকতায় স্থবিরত্ব হল মৃত অবস্থান। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই জীবন। তা না করে আমরা যদি চিরাচরিত ব্যবস্থাকে মেনে নিয়ে নিস্তেজ থাকি, তাহলে আমাদের প্রত্যেকটি অন্তর্লীন মৌল চেতনা অবরুদ্ধ থেকে যায়। তারই ফাঁক দিয়ে কায়েমি স্বার্থপুষ্ট শক্তি সহজেই মানুষের ওপর প্রভাব ফেলে কর্তৃত্বের সুখ ভোগ করে। উপসত্ত্বভোগী শোষক এবং শাসক তাদের দল বল নিয়ে মানুষের ওপর নিষ্পীড়ন চালায়। বিপর্যস্ত মানুষগুলো এগিয়ে চলার প্রেরণা পায় না। সংস্কারের বিধানে বেড়ায় আবদ্ধ থেকে নিজেদের আত্মশক্তিকে অকেজো করে তোলে। আশাহীন, অভিলাষহীন, নিরানন্দময় জীবন যাপন পদবাচ্য হতে পারে না। সতত বিবর্তনশীল জগতে মানুষও বিবর্তিত। কালের নিয়মে সাম্রাজ্যের দেশ বেড়াজাল ভেসে যায়। অতীতে যা ছিল এখন তা নেই, আবার এখন যা আছে ভবিষ্যতেও তা থাকবে না। সুতরাং ভূত শাসনতন্ত্রেও অবসান হবে। তার জন্য মানুষের আত্মশক্তি বাড়াতে হবে, ভয়কে জয় করতে হবে। আর এই ভয় জয় করা সহজ নয়। তার জন্য মনকে সজাগ, সদা জাগ্রত অবস্থায় রাখা উচিত। অন্য দেশ সেই ভয় জয় করে প্রচলিত শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে জেহাদ ঘোষণা করেছে। পৃথিবীর সব দেশই একসময় তা করবেই, একদিন আগে আর পরে। সুতরাং মুশকিলটি আদৌ অতি সামান্য ছিল না। প্রশ্ন 4.5, নইলে ছন্দ মেলে না। ইতিহাসের পদটা খোঁড়া হয়েই থাকে। ছন্দ এবং ইতিহাসের পদ ব্যাপারটি ব্যাখ্যা করো। এই পরিপ্রেক্ষিতে লেখকের বক্তব্য নিজের ভাষায় লেখো। উত্তর, কর্তার ভূত গদ্য রচনাটি রবীন্দ্রনাথের কবিসত্তা এবং পরিহাস রসসিক্ত সমালোচক সত্তার অপূর্ব সমন্বয়ে রচিত। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষিতে কবি মনে যে প্রবল আলোড়ন উঠেছিল, তার থেকেই তিনি যেমন ইংরেজ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেছিলেন, তেমনি আমাদের দেশের তথাকথিত কিছু দেশ নেতাদের জোরালো প্রতিবাদে সামিল না হওয়ার জন্য তীব্র ব্যঙ্গ করেছেন। ছন্দ ও ইতিহাসের পদ ব্যাপারটি সেই প্রসঙ্গেই এসেছে। ছেলে ভুলোনো ছড়া হিসেবে আমরা খোকা ঘুমোলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, ছন্দবদ্ধ পদ তথা কবিতার কথা জানি। ব্যাপারটি ভারতবর্ষের ইতিহাসের চরমতম সত্য। এই ভারতবর্ষে বারবার বহিঃশত্রু আক্রমণ ঘটেছে,
ফলে এদেশের মানুষদের জীবন বিপন্ন হয়েছে, তারা নিপীড়িত, নিষ্পেষিত, অত্যাচারিত, শোষিত হয়েছে, আর সময়ান্তরে একদল অত্যাচারী বিদায় নিয়েছে, আর অন্য দল সেখানে এসে একই স্বরূপে পূরণ করেছে সেই স্থান। পৃষ্ঠা 23। একই ঘটনার বারবার পুনরাবৃত্তি হয়, এই ধারণায় ক্রমান্বয়িক গতিতে শেষ পর্যন্ত ইংরেজি জাতি ভারতে এসে তাদের তেজ বিকীর্ণ করেছে। একই সঙ্গে প্রজ্ঞাবান কবি প্রত্যক্ষ করেন ইংরেজি শক্তিরও অবসান হবে, মহাকালের অনিবার্য গতিতে ইংরেজ সাম্রাজ্যের দেশ বেড়া জাল ছিন্ন হবে। সুতরাং এটাই অনিবার্য, সব সৃষ্টির পর ধ্বংস হয়, আবার ধ্বংসের হলে সৃষ্টি অবশ্যম্ভাবী। ছন্দ থাকলে একসময় ছন্দের পতন হয়, আবার নতুন ছন্দের আগমনে মন চিত্ত ব্যাকুল হয়ে ওঠে। কর্তার ভূত রচনার মাধ্যমে কবি সেটাই দেখিয়েছেন। শাসক চিরকালীন তার ক্ষমতার দম্ভে নিজেকে সর্বশক্তিমান ভেবে নেয়, তারা বুঝতে চায় না কালের নিয়মে তাকেও তার স্থান ছাড়তে হবে। এটাই জগতের শাশ্বত সত্য। ইতিহাসের আলোকে আমরা সেটাই দেখি যে ক্ষমতার প্রাবল্যে যে শক্তি যত বেশি দম্ভ দেখায় তার পতনও তাই অতি দ্রুততায় সম্পন্ন হয়। কবির কথায় যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। বিজ্ঞানের কথা সঙ্গে তাল মিলিয়ে বলতে পারি যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রশ্নোক্ত উদ্ধৃতিটির প্রেক্ষাপটে লেখক যে সত্য তুলে ধরতে চান তা হল মহাকালের অবধারিত পরিণতিতে সবই সম্ভব। যে কারণে একদা সংস্কার এসে মানুষের মনকে অবরুদ্ধ করে রেখেছিল, ঠিক সেই কারণেই মানুষ সংস্কার মুক্ত হবে। সেই আত্মশক্তির মাধ্যমে সচেতনতা পাবে, তার মন মুক্ত ও উদার হবে, সব ধরনের সংকীর্ণতাকে দূরে সরিয়ে উদার উন্মুক্ত আকাশে তার আত্মচেত উন্মোচন হবে, নিজের ভয় দূর করে সাহসী হবে, পরাধীনতার শৃঙ্খল মোচন করে স্বাধীন হবে। প্রশ্ন 4.6। প্রশ্ন মাত্রেরই দোষ এই। প্রশ্নের দোষটি কি? এই দোষের ফলে যে অবস্থা হয় তা গল্পানুসারে ব্যাখ্যা করো। ব্যাখ্যা: ভুল। উত্তর: কর্তার ভূত রচনাটি রবীন্দ্র মানসিকতার শাশ্বত প্রবাহের চিরন্তন ফসল। এখানে পরিহাস সিক্ত কবি মানসিকতায় লেখক পরাধীন ভারতের নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি নীতিশাস্ত্রের অকার্যকারিতার দিকে আঙুল তুলে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। শাসক শ্রেণী কোনো কালেই চায় না দেশের মানুষ তার শাসন প্রণালীর দিকে আঙুল তুলুক, তার বিরুদ্ধে প্রশ্ন করুক। যদি একটা প্রশ্ন করতে দেওয়া হয় তবে হাজার প্রশ্ন এসে হাজির হয়। উল্লিখিত উদ্ধৃতিতে প্রশ্নের যে দোষের কথা কবি বলেছেন তা হল প্রশ্ন মাত্রেরই দোষ এই যে যখন আসে একা আসে না। প্রশ্নের দোষের হেতু ভূতে না পাওয়া পৃথিবীর অন্য দেশ থেকে যুক্তিবাদের ঢেউ এসে ভূতগ্রস্ত দেশে লাগে। খোকাও ঘুমলো, পাড়া জোড়ালো, ভূতের রাজ্যে বর্গী আসে অনিবার্যভাবে। সেই সূত্রে প্রশ্ন আসে, বর্গী কেন আসে? শিরোমণি চূড়ামণি দল জানতে চায় এমন হলো কেন? ফলে দোষ জারি থাক, খিড়কির আনাচে কানাচে ভূতের পেয়াদা ঘোরে, আর সদরের রাস্তাঘাটে অভূতের পেয়াদারা ঘোরাফেরা করে। গেরস্থরা ঘরে টিকতে পারে না, আবার বেরোবারও পথ নেই। দিক বিদিক থেকে খাজনা দেওয়ার তাগাদা আসে। ফলে আবারও প্রশ্ন, কিসে খাজনা দেওয়া হবে? এভাবেই প্রশ্নের পর প্রশ্ন চলতে থাকে, আর মানুষের যৌক্তিক জ্ঞানের প্রসার হতে থাকে। ব্যাপারটি সংস্কারাচ্ছন্ন, কিন্তু শাসন ক্ষমতা বজায় রাখতে সচেষ্ট শাসক শ্রেণীর কাছে মোটেই স্বস্তিদায়ক হয়ে ওঠে না। অবশেষে সংস্কারবাদী বোদ্ধা জ্ঞানীরা আরো একটা জিজ্ঞাসা করে বসে, ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে? এই প্রশ্নের ফলে সুবিধাবাদী তত্ত্বজ্ঞানী সহ শিরোমণি চূড়ামণির মাথায় হাত, এমনকি ঘুমপাড়ানি মাসিপিসি এবং পিস্তুত রাজানুগৃহীত মধ্যবিত্ত। পৃষ্ঠা 23। একই ঘটনার বারবার পুনরাবৃত্তি হয়, এই ধারারই ক্রমান্বয়িক গতিতে শেষ পর্যন্ত ইংরেজ জাতি ভারতে এসে তাদের তেজ বিকীর্ণ করেছে। একই সঙ্গে প্রজ্ঞাবান কবি প্রত্যক্ষ করেন ইংরেজ শক্তিরই অবসান হবে, মহাকালের অনিবার্য গতিতে ইংরেজ
সাম্রাজ্যের দেশ বেড়াজাল ছিন্ন হবে। সুতরাং এটাই অনিবার্য যে সৃষ্টির পর ধ্বংস হয়, আবার ধ্বংস হলে সৃষ্টি অবশ্যম্ভাবী। ছন্দ থাকলে একসময় ছন্দের পতন হয়, আবার নতুন ছন্দের আগমনে মন চিত্ত ব্যাকুল হয়ে ওঠে। কর্তার ভূত রচনার মাধ্যমে কবি সেটাই দেখিয়েছেন। শাসক চিরকালই তার ক্ষমতার দম্ভে নিজেকে সর্বশক্তিমান ভেবে নেয়। তারা বুঝতে চায় না কালের নিয়ম তাকেও তার স্থান ছাড়তে হবে। এটাই জগতের শাশ্বত সত্য। ইতিহাসের আলোকে আমরা সেটাই দেখি যে ক্ষমতার প্রাবল্যে যে শক্তি যত বেশি দম্ভ দেখায় তার পতনও অতি দ্রুততায় সম্পন্ন হয়। কবির কথায়, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। বিজ্ঞানের কথার সঙ্গে তাল মিলিয়ে বলতে পারি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রশ্নোক্ত উদ্ধৃতিটির প্রেক্ষাপটে লেখক যে সত্য তুলে ধরতে চান তা হল মহাকালের অবধারিত পরিণতিতে সবই সম্ভব। যে কারণে একদা সংস্কার এসে মানুষের মনকে অবরুদ্ধ করে রেখেছিল, ঠিক সেই কারণেই মানুষ সংস্কার মুক্ত হবে। সে আত্মাশক্তির মাধ্যমে সচেতনতা পাবে, তার মন মুক্ত ও উদার হবে, সব ধরনের সংকীর্ণতাকে দূরে সরিয়ে উদার উন্মুক্ত আকাশে তার আত্ম উন্মোচন হবে। নিজের ভয় দূর করে সাহসী হবে, পরাধীনতার শৃঙ্খল মোচন করে স্বাধীন হবে। প্রশ্ন 4.6, প্রশ্ন মাত্রেরই দোষ এই। প্রশ্নের দোষটি কি? এই দোষের ফলে যে অবস্থা হয় তা গল্পানুসারে ব্যাখ্যা করো। উত্তর, কর্তার ভূত রচনাটি রবীন্দ্র মানসিকতার শাশ্বত প্রবাহের চিরন্তন ফসল। এখানে পরিহাস সিক্ত কবি মানসিকতায় লেখক পরাধীন ভারতের নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি নীতিশাস্ত্রের অকার্যকারিতার দিকে আঙুল তুলে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। শাসক শ্রেণী কোনো কালেই চায় না দেশের মানুষ তার শাসন প্রণালীর দিকে আঙুল তুলুক, তার বিরুদ্ধে প্রশ্ন করুক। যদি এটা প্রশ্ন করতে দেওয়া হয় তবে হাজার প্রশ্ন এসে হাজির হয়। উল্লিখিত উদ্ধৃতিতে প্রশ্নের যে দোষের কথা কবি বলেছেন তা হল প্রশ্ন মাত্রেই দোষ এই যে যখন আসে একা আসে না। প্রশ্নের দোষের হেতু ভূতে না পাওয়া পৃথিবীর অন্য দেশ থেকে যুক্তিবাদের ঢেউ এসে ভূতগ্রস্ত দেশে লাগে। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, ভূতের রাজ্যে বর্গী আসে। অনিবার্যভাবে সেই সূত্রে প্রশ্ন আসে, বর্গী আসে কেন? শিরোমণি চূড়ামণির দল জানতে চায় এমন হলো কেন। ফলে দোষ জারি থাক, খিড়কির আনাচে কানাচে ভূতের পেয়াদা ঘোরে, আর সদরের রাস্তাঘাটে অভূতের পেয়াদা ঘোরাফেরা করে। গেরস্তেরা ঘরে টিকতে পারে না, আবার বেরোবারও পথ নেই। দিক বিদিক থেকে খাজনা দেওয়ার তাগাদা আসে। ফলে আবারও প্রশ্ন, কিসের খাজনা দেওয়া হবে? এভাবে প্রশ্নের পর প্রশ্ন চলতে থাকে আর মানুষের যৌক্তিক জ্ঞানের প্রসার হতে থাকে। ব্যাপারটি সংস্কারাচ্ছন্ন কিন্তু শাসন ক্ষমতা বজায় রাখতে সচেষ্ট শাসক শ্রেণীর কাছে মোটেই স্বস্তিদায়ক হয়ে ওঠে না। অবশেষে সংস্কারবাদী বোদ্ধা জ্ঞানীরা আরো একটা জিজ্ঞাসা করে বসে, ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে? এই প্রশ্নের ফলে সুবিধাবাদী তত্ত্বজ্ঞানী সহজ শিরোমণি চূড়ামণি মাথায় হাত, এমনকি ঘুমপাড়ানি মাসি পিসি এবং পিস্তুত রাজানুগৃহীত মধ্যবিত্ত নির্বিরোধী ব্যক্তিবর্গও ভীষণভাবে চিন্তিত হয়। তারা শঙ্কিত হয়ে ওঠে। প্রশ্নের মাধ্যমে চলতে থাকা বিবর্তন ক্রম সময়ান্তরের দর্শনের জন্ম দেয়। যুক্তিবাদের আলোয় জনগণ নতুনভাবে জেগে উঠবে। অত্যাচারী শাসকদের সঙ্গে সংস্কারাচ্ছন্ন বিনিময়ের অনুবর্তীরা বিপন্ন হয়ে পড়বে। তাদের ক্ষমতার বিলোপ ঘটবে। শেষ পর্যন্ত ভূতগ্রস্ত দেশের অস্তিত্ব থাকবে না। অদৃষ্টির চালে চলা মানুষগুলো আর ঘাসের মতো কিংবা গাছের মতো নীরব চলায় চলবে না। তারা আত্মসচেতন হবে। তারা শক্তির উন্মোচন ঘটিয়ে দেশের মানুষদেরকে শিক্ষিত, যুক্তিবাদী এবং সমাজ সচেতন করে তুলবে। আর এসব হবে প্রশ্নের মধ্যে দিয়ে। পৃষ্ঠা 24। সুতরাং প্রশ্নের দোষ হেতু মানুষের যৌক্তিকতায় উন্নীত হয়, নিজে আত্মসচেতন হয়ে সমাজ, দেশ এবং বিশ্বকে সচেতন করে তোলার উদ্যোগ নেয়। ফলে চিরাচরিত নীতিশাস্ত্রের তথা প্রাচীন সামাজিক বিধানের নাগপাশ থেকে সবাই মুক্ত হয়। আর এখানেই শাস্ত্রবাদীদের বিপদ ঘনিয়ে আসে। একইভাবে কর্তৃত্ব কায়েমী শাসক শ্রেণীরও পতন অনিবার্য হয়ে ওঠে। মানুষ আত্মসচেতন হয়ে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেতে বিদ্রোহ করে, স্বাধীনতা লাভের চেষ্টায় বিপ্লবের পথ বেছে নেয়।
তারা ভয় ভীতি দূর করে সাহসী হয়ে মানবিকতার প্রতিষ্ঠায় মাধ্যমে শাশ্বত চিরন্তন গতিতে সামনের দিকে এগিয়ে যায়। তারা সদা পরিবর্তনমুখী হয়ে জীবন রসের সঙ্গী হয়ে ওঠে। প্রশ্ন 4.7, সেখানেই তো ভূত। কে কাকে কখন কথা বলেছে? এখানে যে কথা বলতে চাওয়া হয়েছে তার ব্যাখ্যা করো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থ থেকে সংকলিত কর্তার ভূত রচনা থেকে প্রশ্নোক্ত উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। রচনার শেষ অংশে আপাত সাহসী এবং যুক্তিবাদী দেশের দুটো একটা মানুষ যারা দিনের বেলায় নায়েবের অর্থাৎ শাসক শ্রেণীর ভয়ে কথা বলে না, তারা গভীর রাতে কর্তার কাছে হাত জোর করে জানতে চায় তার যাওয়ার সময় হলো কিনা। উত্তরে কর্তামশাই তাদের অবোধ বলে ডেকে স্পষ্ট জানিয়ে দেয় তারা নিজের তো ছাড়বার কিছু নেই, তারা ছাড়লেও তার ছাড়া। এরপর তারা যখন জানায় বিষয়টিতে যে ভয় লাগে, তখনই কর্তামশাই সেই প্রশ্নকারী দুটো একটা মানুষকে বলে, সেইখানেই তো ভূত। ভূত বলতে কিছু নেই, সবই মনের ভয়। আমাদের মনের মধ্যে যে ভয় কাজ করে সেটাই আমাদেরকে নিস্তেজ করে রাখে, কোনো কাজে সাহস দেয় না। ফলে মানুষ উৎসাহ হারায়। তার উপর দেশের নীতিশাস্ত্র এবং তার বিধান মানুষকে সংস্কারের বেড়াজালে আবদ্ধ করে রাখে। এছাড়া শাস্ত্রের ব্যাখ্যাদাতা স্বার্থপর লোভী ক্ষমতাবানেরা নিজেদের সার্বিক কর্তৃত্ব বজায় রাখবার জন্য দেশের সাধারণ মানুষের মনে নানাভাবে ভয় ঢুকিয়ে দিতে সচেষ্ট হয়। ফলে তারা অদৃষ্টের উপর ভর করে সামনে এগিয়ে চলার চেষ্টা করে, কিন্তু তা সম্ভব হয় না। যুক্তিবাদী হয়ে বিষয়কে বিচার করতে না পারলে মানুষের সামনে চলবার পথ রুদ্ধ হয়ে যায়। তারা আশাহীন, হাসিহীন, আনন্দহীন, অযৌক্তিকভাবে সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুর মতো চলতে থাকে। ফলে তাদের বিকাশ ঘটে না, আত্ম উন্মোচন হয় না। তারা আরো অন্ধকারে আচ্ছন্ন হয়ে ভূত শাসনতন্ত্রের উপর ভর করে ভয়ে থাকে, আর এতেই তাদের পরম শান্তি। লেখক এখানে মানুষের ভূত মানার মানসিকতাকে ব্যঙ্গ করে মানুষকে সাহসী হতে আহ্বান জানিয়েছেন। তিনি চান না সমাজের কেউ প্রাচীন শাস্ত্রীয় ধর্মবিশ্বাস, মৃত প্রথার প্রতি আনুগত্য কিংবা নির্বিচারে শাসক শ্রেণীর সবকিছু মেনে নিক, বরং তারা প্রতিবাদী হয়ে উঠুক। যারা ভয় বাঁচিয়ে রেখে অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত মানুষদের ওপর কর্তৃত্ব বজায় রাখতে চায়, কবি তাদের ধ্বংস কামনা করেন। জগৎ এবং জীবন সুন্দর, সুতরাং সবারই সমানভাবে এই আকাশ পৃথিবীর স্বাদ নেওয়ার অধিকার আছে। সবাই সমান স্বাধীনতা পেতে আগ্রহী, সুতরাং ভয়ের রাজত্ব কায়েম রেখে অন্যদের বঞ্চিত করা উচিত নয়। তবে তার জন্য মৌল সর্বতোমুখ চেতনার দরকার, আর সেই চেতনায় উন্নীত হতে মনের ভয়কে দূরীভূত করা আবশ্যক। কবি তাই প্রত্যাশা মানুষ সাহসী হোক, এদেশের মানুষ যেন কোনো অলঙ্ঘ বিধানের কাছে নতি স্বীকার করে আত্মশক্তির তেজ এবং স্বাধীনতাকে বিসর্জন না দেন। সবাই সজাগ থেকে এই ভূতের রাজত্বের বিরুদ্ধে সমবেত বিদ্রোহ করুক। লেখক চেয়েছেন ভারতবাসীরা যুক্তিবাদী হয়ে সব ধরনের সংস্কার ভয় জয় করে নতুনভাবে বিচার করে শিখুক। প্রশ্ন 4.8, কর্তার ভূত পদ্যাংশের প্রকরণ সহ নামকরণের সার্থকতা লেখো। উত্তর, কর্তার ভূত রচনাটির নামকরণ বিষয়ে আলোচনার আগে লিপিকার ব্যাপারে দু চার কথা না বললে ব্যাপারটি অসম্পূর্ণ থেকে। রচনাগুলির রূপ, প্রাণ, বৈশিষ্ট্য, প্রকৃতি ভিন্ন ভিন্ন স্বাদের। গ্রন্থের মোট 39টি রচনাকে কবি 3টি পর্বে বিন্যাস করেছেন। প্রথম পর্বের রচনা সংখ্যা 14, দ্বিতীয় পর্বে 7 আর তৃতীয় পর্বে 18। আবার প্রথম পর্বের রচনাগুলি মূলত কাব্যমুখী এবং ভাবমুখী। দ্বিতীয় পর্বের রচনার পাওয়া যায় গল্পের স্বাদ, আর তৃতীয় পর্বের রচনায় লেখক রূপকের আড়ালে তত্ত্বের আভাস দিয়েছেন। কর্তার ভূত রচনাটি এই তৃতীয় পর্বের অন্তর্গত, তাই স্বাভাবিকভাবেই এর মধ্যে তত্ত্বের সন্ধান মেলে। জনৈক সমালোচকের কথায় কর্তার ভূত রচনায় রবীন্দ্রনাথ স্মৃতিশাস্ত্র তথা প্রাচীন সামাজিক বিধানের রূপক হিসেবে দেখিয়েছেন কর্তাকে। পৃষ্ঠা 25। আর ভূত হচ্ছে সেই জীর্ণ লোকাচারের যুক্তিহীন দাসত্বের রূপক। সুতরাং এই কথাকে মেনে নিয়ে বলতে পারি রচনাটির বাকি অংশের রূপকের আড়ালে তত্ত্বের সন্ধান মিলবে। কর্তার রূপ রচনাটি তাই রূপকধর্মী, এই সত্য মেনে নিয়েও আমরা যে তার মধ্যে গল্পের আভাস পাই না এমন নয়। তবে রবীন্দ্রনাথের অন্যান্য বহু গল্পের মতো এখানেও একটা ব্যঞ্জনা বিস্তৃত পরিধির অবস্থান লক্ষ্য করা যায়। নামকরণের ব্যাপারে রবীন্দ্রনাথ নিজেই বলেন,
নামকে যাহারা নামমাত্র মনে করেন, আমি তাহাদের দলে নই। শেক্সপিয়ার বলিয়া গিয়েছেন, গোলাপকে যে কোনো নাম দেওয়া যাক, তাহার মাধুর্যের তারতম্য হয় না, কিন্তু মানুষের মাধুর্য এমন সর্বাংশে সুগোচর নহে। তাহার মধ্যে অনেকগুলি সূক্ষ্ম সুকুমার সমাবেশ অনির্বচনীয়তার উদ্রেক করে। তাহাকে আমরা কেবল ইন্দ্রিয় দ্বারা পাই না, কল্পনা দ্বারা সৃষ্টি করি। নাম সেই সৃষ্টিকার্যের সহায়তা করে। সাহিত্য প্রকরণের নামকরণের লেখকের মানস প্রকৃতি অতি সক্রিয় থাকে। কর্তার ভূত নামকরণেও আমরা রবীন্দ্রনাথের সেই সক্রিয়তা প্রবলভাবে প্রত্যক্ষ করি। কর্তার ভূত সম্পর্কে কবি নিজেই বলেন, কর্তার ভূত হচ্ছে অতীতকালের যখন মৃত্যু হয় তখনও সে ছাড়ে না, কান মলে শাসন করতে চায় এবং লোকে ভয় ভয় মরে, এ তাই। ভারতে এই দুর্গতি বড় কঠিন। সময় উতরে যাওয়ার পর কোনো কিছু যদি সাহচর্য হেতু নিত্যত্ব দাবি করে এবং লোকে তা মেনে নেয়, তবে দুর্গতির শেষ থাকে না। কর্তার ভূত রচনায় রবীন্দ্রনাথ রূপকের আড়ালে ভারতবর্ষের দুর্গতির কথা বলেছেন। ফলে রচনাটি পুরোপুরি গল্প না হয়ে ওঠা নকশা ধরনের অতি তীক্ষ্ণ সামাজিক রাজনৈতিক ব্যঙ্গ। কবি হয়তো বা নকশা গল্পে মিশিয়ে নতুন একটা প্রকরণ গড়ে তুলতে চেয়েছেন। কবি এখানে তার কবি সত্তার সঙ্গে পরিহাস রস মিশিয়ে দেশের প্রাচীন রীতিনীতি এবং শাসক শ্রেণীর ক্ষমতা বিস্তার এবং তাকে ধরে রাখার প্রবণতাকে ব্যঙ্গ করেছেন। সুতরাং ব্যঙ্গধর্মী রূপকাশ্রয়ী তত্ত্বমূলক রচনাটির নামকরণ সার্থক এবং যথার্থ। একই সঙ্গে ক্ষেত্রগুপ্তের কথার সঙ্গে সঙ্গতি রেখে আমরা তার কথাতেই বলতে পারি, কর্তার ভূত বলতে প্রাচীন শাস্ত্রীয় এবং ধর্মীয় বিশ্বাস, মৃত প্রথার আনুগত্য এবং যুক্তিহীন চূড়ান্ত রক্ষণশীলতা। কিন্তু কর্তার ভূত এই রূপকল্পটি রূপকের সহজ প্রয়োজন ছাড়িয়ে ওঠে, বাড়তি একটা অ্যানকানি বোধ চাপিয়ে দেয়, যাতে একই সঙ্গে এর অলিকতা এবং আতঙ্ক বিস্তারের শক্তি যথেষ্ট অতিশায়িত, ম্যাগনিফাইড। প্রশ্ন 4.9, কর্তার ভূত রচনাটি রবীন্দ্রনাথের কবিসত্তা এবং পরিহাস রসসিক্ত সমালোচক সত্তার অপূর্ণ নিদর্শন আলোচনা করো। উত্তর, অভিনব শৈলীর রচনা। কর্তার ভূত প্রথম প্রকাশিত হয় 1326 প্রবাসী পত্রিকার শ্রাবণ সংখ্যায়। পরবর্তী সময় 1922 খ্রিস্টাব্দে লিপিকা গ্রন্থে এটি সংকলিত হয়। রচনাটি রবীন্দ্রনাথের কবিসত্তা এবং পরিহাস রসসিক্ত সমালোচক সত্তার অপূর্ব সমন্বয়। রবীন্দ্র মননের নিবিড় বিশ্বাসের কেন্দ্রস্থলে চলমানতা এবং কালের সহগামিতার বোধে স্থান চিরকাল। বিশ্বকবির লেখা কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, রম্যরচনা এবং প্রবন্ধে সেই বিশ্বাসী নতুন নতুন রূপকল্পে বারবার কর্তার ভূত রচনায় কবি ঈষৎ ব্যঙ্গ সংশ্লেষে গতিশক্তিহীন স্থিতিশীলতার সুখবোধকে তীব্রভাবে কটাক্ষ বিদ্ধ করেছেন। আত্মসুখী এই আত্মপ্রসাদ আসলে পূর্বতনদের সৃষ্ট প্রথার ওপরে বাধাগতে নিশ্চিন্তে দাগ বুলিয়ে চলার আরাম, আর এ আত্মছলনা ছাড়া আর কিছুই নয়। আলোচ্য কর্তার ভূত রচনার 6টি ক্ষুদ্র পরিচ্ছেদে পর্যায়ক্রমে তার সহজাত পরিহাসময়তার বিস্ফোরক মন্তব্যে স্পষ্ট হয়েছে। কর্তা জীবিতকালে তার হুকুমনামায় দেশের লোকেদের এবং তাদের নিয়ন্ত্রিত জীবনযাত্রাকে লাগাম দিয়েছিল। ফলে জনগণের কোনো মূল চেতনা এবং ভাবানুষঙ্গের দরকার পড়ত না। কিন্তু তার মৃত্যুকালে বাঁধল মহা সমস্যা। তার মৃত্যু হলে তাদের দশা কি হবে? বুড়োকর্তা অগত্যা দৈব কৃপায় ভূত হয়েই তাদের ঘাড়ে চেপে রইল। নিজস্বতাহীন জনগণ ভূত শাসনতন্ত্র মেনে অদৃষ্টের চালে চলতে লাগলো। ভূতগ্রস্ত দেশ আদিম চলার মধ্যে পরম আভিজাত্য অনুভব করল। ভুতুরে জেলখানার দেওয়াল দেখা যায় না বলে ফুটো করে বেরিয়ে যাওয়ার উপায় নেই। সেখানকার ঘানি থেকে তেল বেরোয় না, কেবল মানুষের আত্মশক্তির তেজ বাড়িয়ে যায়। সেখানেই মানুষদের একত্রিত করে বিদ্রোহী করে তোলবার প্রেরণা নিয়ে কোনো ওঝা আসে না, কারণ ওঝাকেই আগে ভাগে ভূতে পেয়ে বসে। পৃষ্ঠা 26। পাশ্চাত্যের স্বাভিমানী সভ্যতা এবং সংস্কৃতির প্রবল উৎসাহে ভবিষ্যতের উজানে মানুষের শক্তিকে চালিয়ে নিয়ে গেছে। তারই সূত্র ধরে হাজারো প্রশ্ন এসে ভূতগ্রস্ত দেশে আছড়ে পড়ছে। এখানকার মানুষও সেই শক্তির লীলায় নিজেদেরকে উদ্ভূত করতে চাইছে। তাই তো পরিহাস সিক্ত কণ্ঠ লেখক বলেন, প্রশ্নমাত্রই দোষ এই যে যখন আসে একা আসে না।
তাই আরো একটা প্রশ্ন উঠে পড়েছে, ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে? আর তাতেই অর্বাচীনরা অত্যুৎসাহী হয়ে উদ্ধত কণ্ঠে জানান দেয়, যেমন করে পারি ভূত ছাড়াবো। এদেশের মানুষ অলঙ্ঘ্য বিধানের কাছে নতি স্বীকার করে স্বাধীনতা বিসর্জন দিয়েছে, এমনকি স্বাধীনতা লাভের স্পৃহাশক্তিকেও ভয়ের কবলে চলার জলি দিয়েছে। ফলে প্রতিষ্ঠা পেয়েছে ভূতের শাসনতন্ত্র। কিন্তু শেষ পর্যন্ত রহস্য উন্মোচিত হয়, চেতন মনকে ঘুম পাড়িয়ে রেখে অনন্তকাল দুয়ারে আগত উদ্যত আক্রমণকে ঠেকানো গেল না। সাহস এবং শক্তির তেজে জাগ্রত শক্তি বুঝিয়ে দেয় ঘানি অচল হয়নি। মানুষ পাশ ফিরে শোয়ে। দেশের দু একটা মানুষ রাতের অন্ধকারে কর্তাকেই প্রশ্ন করে, এখনো কি ছাড়বার সময় হয়নি? উত্তরে তিনি বলেন, যে ভয়ের জন্য প্রশ্ন করার সাহস হয় না, সেই ভয়ের মধ্যেই ভূতের অস্তিত্ব। সুতরাং ভয় জয় করে সাহসী হও, ভূত ছেড়ে যাবে। প্রশ্ন 4.10, কর্তার ভূত রচনার প্রেক্ষাপট এবং স্বরূপ উদ্ঘাটন করো। উত্তর, সংবেদনশীল রবীন্দ্র মনন চিরকালই দুঃখীদের জন্য কাঁদে, আবার অন্যায়ের প্রতিবাদে প্রবলভাবে সামিল হয়। সাম্রাজ্যবাদী ইংরেজদের থাবা যেদিন জালিয়ানওয়ালাবাগে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল, সেদিন থেকে তিনি এর একটা প্রতিবাদ করতে চাইলেন। স্বয়ং রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীকে সঙ্গে নিয়ে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। অ্যান্ড্রুজ সাহেবকে তার কাছে পাঠালেন, কিন্তু কাজ হলো না। মহাত্মাজি যেতে রাজি হলেন না। ফিরে এসে অ্যান্ড্রুজ সাহেব জানালেন, গান্ধীজি এখন পাঞ্জাবে যেতে রাজি নন। তার কথা, আই ডু নট ওয়ান্ট টু এম্বারাস দ্য গভর্নমেন্ট না। এ কথা শুনে কবি চুপ হলেন। এরপরই কর্তার ভূত লেখা হয় এবং 1326 বঙ্গাব্দের শ্রাবণ মাসে প্রবাসী সাময়িক পত্রিকায় লেখাটি প্রকাশিত হয়। পরে 1922 সালে লিপিকা গ্রন্থে রচনাটিকে অন্তর্ভুক্ত করা হয়। সুতরাং দেশ উত্তাল করার সময়ে পরাধীন ভারতের প্রেক্ষাপটে কর্তার ভূত রচনাটি লেখা হয়। রচনাটিতে স্মৃতিশাস্ত্রের প্রাচীন বিধানের সামাজিক রূপ যাই থাকুক না কেন, রাজনৈতিক রূপক যে প্রবলভাবে আছে তাতে সন্দেহ নেই। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এবং ইংরেজ শাসকের অনুগামী কিছু দেশ নেতার কার্যকলাপ সংবেদনশীল রবীন্দ্রনাথ মেনে নিতে পারেননি। তিনি প্রতিবাদ মুখর হন, ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। এরপর কবি মন প্রশান্ত হয়, তিনি আবার তার সৃষ্টির জগতে আত্মলীন হয়ে যান। আরো জানা যায়, মহাত্মা গান্ধী পাঞ্জাবে যেতে না চাওয়ায় তিনি চিত্তরঞ্জনের কাছে যান প্রতিবাদ সভার আয়োজন করার প্রস্তাব নিয়ে, কিন্তু তাও সম্ভব হলো না। তিনি বলেন, বুঝলুম ওদের দিয়ে হবে না। তখন বুঝলুম, আচ্ছা আমি ভেবে দেখি। এই বলে চলে এলুম, অথচ আমার বুকে এটা বিঁধে রয়েছে, কিছু করতে পারবো না, এ অসহ্য। আর আমি একাই যদি কিছু করি তবে লোক জড়ো করবার দরকার কি? আমার নিজের কথা নিজের মতো করে বলাই ভালো। কবি নাইট উপাধি ফিরিয়ে দিয়ে নিজের কথা বলার সুযোগ পেলেন। কিন্তু সৃষ্টিশীল, সমাজদরদী, মানবপ্রেমী, স্বাধীন রবীন্দ্রনাথ তো মানুষকে সজাগ করবেন। তাই দেশের শাসকবর্গের চরিত্র এবং তার অনুগৃহীত ব্যক্তিবর্গের স্বরূপ উদ্ঘাটনের জন্য রচনা করলেন কর্তার ভূত। তার সঙ্গে সাযুজ্য রেখে রূপকের আড়ালে উঠে এলো শিরোমণি চূড়ামণির দল, নায়েব, গোমস্তা, ঘুমপাড়ানি, মাসিপিসি, তত্ত্বজ্ঞানী, গেরস্থ, পেয়াদা, অর্বাচীনদের কথা। এলো প্রশ্নের মধ্য দিয়ে যুক্তিবাদ এবং সর্বশেষে ভয় দূর করার কথা, মানুষের আত্মশক্তি এবং স্বাধীন চেতনার উন্মেষের কথা। সুতরাং আমরা বলতে পারি, পরাধীন ভারতের প্রেক্ষাপটে দেশের মানুষের ওপর শাসনযন্ত্রের চেপে থাকা অভ্যাসের প্রতিবাদ মুখরতা আর উদ্দেশ্যে ভয় দূর করার লক্ষ্য নিয়ে কর্তার ভূত এর আবির্ভাব। দাসত্ব বন্ধন থেকে মুক্তির উদ্যোগের ক্ষেত্রে ভয়ই একমাত্র বাধা। অনভ্যস্ততার ভয় মানুষকে যে কতখানি কর্তা ভজা করে তোলে, তারই চমৎকার সার্থক রূপ হলো কর্তার ভূত। কর্তার ভূত গল্পটি এখানেই শেষ হলো।